শুভ দুপুর দর্শক। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। অর্থনীতিতে গতি ফেরাতে সুদের হার কমানোর সময় এসেছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়ালেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। বুধবার ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার এনজিওর আদলে কাজ করছে নাকি রাজনৈতিক সরকারের মতো, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিগত সরকারের সময়ে আর্থিক খাতের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে। সেখান থেকে এখন অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। বেড়েছে রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহ, শিল্পের কাঁচামাল আমদানিও বাড়ছে। সব মিলে সামষ্টিক অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, তবে এখনও অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ দেখছেন পরিকল্পনা উপদেষ্টা। যে অর্থনীতি একটা স্থিতিশীল অবস্থায় এসে এর থেকে আর নিচে না নেমে এখন ঘুরে দাঁড়ানোর একটা লক্ষণ পরিস্থিতি এসেছে, সেটা দেখা যায় কতগুলো পরিসংখ্যান থেকে। যেমন জিডিপি প্রবৃদ্ধি, এটা 24-25 সালে বোধহয় 4% হয়েছে। এটাকে এবছর আরেকটু চাঙ্গা হয়ে অনুমান করা হচ্ছে 5%-এর কাছে আসবে। বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে বেসরকারি খাতে ঋণ প্রবাহ স্বাভাবিক করার তাগিদ দেন পরিকল্পনা উপদেষ্টা। বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যে সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছিল তা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। নীতি সুদের হার আগের থেকে বাড়িয়ে 10% এনেছেন এবং গোঁ ধরে আছেন যে 10%ই তিনি থাকবেন যতদিন পর্যন্ত না মূল্যস্ফীতি 7% নিচে না নামে। এই ধরনের একদম 7% মূল্যস্ফীতিরও কোনো বিশেষ তাৎপর্য নাই। দক্ষ শাসন ব্যবস্থার অভাবে ধীরে ধীরে মানব সম্পদ ধ্বংস হচ্ছে। তাই শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে টেকসই অর্থনীতি গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। আমরা এ পর্যায়ে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে এই যে সুদ হার কমানোর কথা বললেন পরিকল্পনা উপদেষ্টা, তিনি মনে করেন যে সুদ হার কমানো উচিত। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই যে সুদ হার কমানোর চ্যালেঞ্জ কি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন তৌফিক আহমেদ চৌধুরী, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। জনাব তৌফিক আহমেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যে সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছিল তা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা, এবং তিনি বলেছেন যে সুদ হার কমানোর সময় এসেছে। আপনি বিষয়ে কি বলবেন? আসলে সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবহার করার পিছনে মূল কারণ ছিল কিন্তু এই মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করার জন্য। এখন আমরা প্রথম থেকে বলে আসছি যে শুধু সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে হবে না, অ্যাট দ্য সেম টাইম আমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তাই না, বা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সও যথেষ্ট ইম্পর্টেন্ট, সেগুলোর দিকেও আপনাকে নজর দিতে হবে। আর শুধু আপনি সংকোচনমূলক মুদ্রানীতির উপরে ডিপেন্ড করলে আপনি পাবেন না। তো যাই হোক, এখন পরিকল্পনা মন্ত্রী মহোদয় মনে করছেন যে এখন সময় এসছে রেট অফ ইন্টারেস্ট কমানোর জন্য। একদিকে তো বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে রেখেছে যে আমি মার্কেট ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করব। অন্যদিকে আপনাকে যদি এখন যদি এই সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবহার করার অর্থই হচ্ছে আপনার রেট অফ ইন্টারেস্ট বেশি হবে, তাই না? তো এখান থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান তো আসতে পারেন, সেক্ষেত্রে আবার মানি সাপ্লাইয়ের উপরে আবার ডিস্টরশনটা হবে। তো এটা আসলে দুইটা সাইডই আপনাকে আপনার অ্যাডজাস্ট করে চলতে হবে। এখন আপনার রেট অফ ইন্টারেস্ট যে ডিটারমাইন করবেন, সেক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো কনসিডার করতে হয়, কস্ট অফ ফান্ড, কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং আপনার কস্ট অফ ক্যাপিটাল। কিন্তু এই তিনটাই কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের দেশে কিন্তু খুব বেশি না। আমাদের দেশে যেটা আসলে সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনার কস্ট অফ ব্যাড ডেট বা NPL। তো সুতরাং আপনি যদি রেট অফ ইন্টারেস্ট কমাতে চান, তাই না, তাহলে ডেফিনেটলি আপনার NPL এর উপর হাত দিতে হবে, ব্যাড লোন আপনাকে কমিয়ে আনতে হবে। তাহলে আপনার ডেফিনেটলি আপনার এই কস্ট অফ ব্যাড ডেট কমে যাবে এবং লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট অনেকটা কমবে। সুতরাং সেদিকে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু স্যার, আপনার এখন যে অবস্থা, এখনো মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ মানুষের
খুব বেশি ক্রয় ক্ষমতার মধ্যে এখন আসেনি, সেই জায়গাতে আসলে এটি কমানোর সুযোগ আছে কিনা, মানে আপনার কাছে কি মনে হয়? না, আসলে আপনার প্রিন্সিপাল তো হচ্ছে আপনার সংকোচনমূলক মুদ্রানীতি, তাই না? সংকোচনমূলক মুদ্রানীতি মানে আপনার পলিসি রেট বাড়বে, পলিসি রেট বাড়লে আপনার রিয়েল ফিল্ডে ইন্টারেস্ট রেটও বাড়বে। তো এখন যেহেতু আপনার ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আমরা রেট অফ ইন্টারেস্ট কমাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা এই মেথডে যেতে পারে আমাদের গভর্নমেন্ট, যে আমাদের যেহেতু কস্ট অফ ফান্ড কম, সুতরাং কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশনও আমাদের দেশে কিন্তু বেশি না, সুতরাং আমাদের দেশে যেটা বেশি সেটা হচ্ছে কস্ট অফ ব্যাড ডেট। সুতরাং কস্ট অফ ব্যাড ডেট বা এনপিএল আপনাকে কমিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। এ ব্যাপারে কেউ কখনো কিন্তু হাত দেয় না, তাই না? এই যে দেখেন এতগুলো ব্যাংক আপনার খারাপ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, যাদের কারণে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থার কথাবার্তা বলা নেই, তাই না? এ শুধুমাত্র আমরা লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিয়ে সেগুলো আমরা কম্পেনসেট করার চেষ্টা করি। তো দিস ইজ নট রিয়েলি ভেরি ফেয়ার। আপনি নিশ্চয়ই জানেন যে নতুন মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে এবং 29 জানুয়ারি আজকেই সম্ভবত সেটি হতে পারে, যেখানে আসলে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি 7% নিচে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতির ধারা অব্যাহত থাকবে, ফলে নীতি সুধার 10%ই অপরিবর্তিত রাখা হচ্ছে, মানে এমনটা শোনা যাচ্ছে। আপনি কি বলবেন যে আসলে এটি আসলে কোন দিকে যাচ্ছে? যেখানে নীতি সুধারই 10% থাকবে, তাই না, সেখানে আপনি লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কতটুকু কমিয়ে আনতে পারবেন, তাই না? তারপরও লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমিয়ে আনা যায় যদি আপনার কস্ট অফ ব্যাড ডেট আপনার কমাতে পারেন, কারণ ব্যাংকগুলো কস্ট অফ ফান্ডের সাথে কম্প্রোমাইজ করবে কিভাবে? কস্ট অফ ফান্ড তো মানে যে যে রেটে সে ফান্ডগুলো মোবিলাইজ করছে, তো এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এগুলোর সাথে আপনার যোগ হবে কস্ট অফ ক্যাপিটাল এবং কস্ট অফ ব্যাড ডেট। সুতরাং আপনি যদি ব্যাড ডেট কস্ট যদি কমিয়ে আনা যায়, তবে ডেফিনেটলি আমাদের ইন্টারেস্ট লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমানো যাবে। তবে আমি আবারও বলি যে শুধুমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে কাজ হবে না। মুদ্রাস্ফীতিকে আপনি যদি 7%-এর নিচে নামিয়ে আনতে চান, অ্যাট দ্য সেম টাইম আপনাকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সও যাওয়া লাগবে, শুধু মনিটারি মেজার্স দিয়ে হবে না। জি, আমাদের কাছে একটি গ্রাফিক্স কার্ড আছে, সেখানে আমরা একটু দেখতে চাই যে ব্যাংকের আমানত বেড়েছে, আমানত এবং ঋণ বৃদ্ধির একটি চিত্র আছে আমাদের কাছে, সেটি একটু দেখতে চাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক আমানত এবং ঋণ প্রবৃদ্ধি 2025 সালের নভেম্বর পর্যন্ত যে হিসাবটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে ব্যাংক আমানত 10% হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি ঋণ প্রবৃদ্ধি 6.58% এবং সরকারি ঋণ প্রবৃদ্ধি হয়েছে 23%। এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। এই যে আমানত বাড়লো, কিন্তু অন্যদিকে আবার দেখছি যে সরকারি ঋণ প্রবৃদ্ধি বেড়েছে, কিন্তু বেসরকারি ঋণ প্রবৃদ্ধি তুলনামূলক বাড়ছে না। এই জায়গাটাতে যদি আপনি আপনার মন্তব্য বলতেন। সরকারের ঋণ প্রবৃদ্ধি বাড়ছে বিকজ সরকারের স্পেন্ডিং করার জন্য তো সরকার তার ফান্ড আপনার রিসোর্স মোবিলাইজেশন ঠিক মতো করতে পারছে না। রিসোর্স মোবিলাইজেশন যেহেতু করতে পারছে না, ট্যাক্স কালেকশন যেহেতু ভালো হচ্ছে না, রেভিনিউ কালেকশন যেহেতু ভালো হচ্ছে না, সেই জন্য সরকার কোনো উপায় নেই, সরকার বরোইং করা ছাড়া। সুতরাং দ্যাটস ওয়াই সরকার বড় করতেছে। কিন্তু এটা ডেফিনেটলি একটা কি বলে একটা ডিস্টোর্টেড পিকচার, যে যেখানে প্রাইভেট সেক্টরের আপনার ক্রেডিট গ্রোথ কম, কিন্তু গভর্নমেন্ট সেক্টরের ক্রেডিট গ্রোথ আপনার বেড়ে যাচ্ছে, তাই না? সুতরাং গভর্নমেন্ট সেক্টরের ক্রেডিট গ্রোথ বেড়ে যাচ্ছে, এটা আসলে গভর্নমেন্ট সেক্টর তার তো প্ল্যান্ড অ্যাক্টিভিটি থাকে আগে থেকেই, সো এটা ডেফিসিট ফাইন্যান্সিং এরা করছে। কিন্তু আমার বিশেষভাবে আমার যেটা প্রয়োজন প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ, প্রাইভেট সেক্টরের ডিমান্ড ফর ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট, তাই না? ওগুলো আপনার ইমপ্রুভ করা উচিত বা আপনার বাড়তে হবে, তবেই তো আপনার এই ক্রেডিট গ্রোথের একটা ভালো ইম্প্যাক্ট আমরা পাবো। বিনিয়োগের যে একটা খরা চলছে, এটি আসলে সুদহারের সাথে কতটা সম্পৃক্ত বলে আপনি মনে করেন? না, এইটা ব্যবসায়ীরা বলে যে সুদের হার বেশি, হ্যাঁ ডেফিনেটলি সুদের হার ওয়ান অফ দ্য ফ্যাক্টর, বাট এটা সবকিছু না। আপনার বিনিয়োগের পরিবেশ, তাই না? এখন যেমন একটা সামনে নির্বাচন, একটা পলিটিক্যাল টার্মোয়েল চলছে, এটা স্বাভাবিকভাবেই এখানে এই ধরনের পরিস্থিতিতে ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করতে চায় না। নট টু স্পিক অফ দ্য ফরেন ইনভেস্টমেন্ট, ইভেন ডোমেস্টিক ইনভেস্টররাও এই ইনভেস্টমেন্ট করতে চাবে না। তো সুতরাং এখনকার পরিস্থিতিটা কিন্তু একেবারে স্বাভাবিক পরিস্থিতি না। সুতরাং আপনাকে বিনিয়োগ পরিবেশ ক্রিয়েট করতে হবে বা পরিবেশ ফিরিয়ে আনতে হবে, তার জন্য আরো কিছুদিন আপনাকে ওয়েটও করতে হবে, কারণ সামনে নির্বাচনটা শেষ না পর্যন্ত আপনি কিভাবে এই বিনিয়োগ পরিবেশ ফিরিয়ে আনবেন?
জনাব তৌফিক আহমেদ, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা একটি বিরতিতে যেতে চাই। বিরতি থেকে এসে আপনার সাথে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা আলোচনা ছিলাম যে বিষয়টি নিয়ে, যে সুদের হার কমানোর চ্যালেঞ্জ, এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক জনাব তৌফিক আহমেদ চৌধুরী। তৌফিক আহমেদ চৌধুরী, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে আবার আলোচনায় যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আপনি জানেন যে যে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি, এই সংগঠনের নেতারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব দিয়েছে তারা, এমন যে ঋণখেলাপিরা যেন আদালতের নির্দেশনা ছাড়া বিদেশে যেতে না পারেন, এবং পাশাপাশি ঋণখেলাপিদের নাম ও ছবি প্রকাশের অনুমতি চেয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, বিষয়টা আমি পজিটিভলি দেখি। বিষয়টি ডেফিনেটলি এগুলো এনকারেজ করি, কারণ এই আমাদের আপনি বলছে এই যে এখন এই বারবার আপনি লেন্ডিং রেট অফ ইন্টারেস্টের কথা বলছিলেন, এগুলো চ্যালেঞ্জটা তো আমার এখানেই। আমার কস্ট অফ ব্যাড ডেট কমাতে হবে, দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। কস্ট অফ ফান্ড আমার প্রবলেম না, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অফ প্রবলেম না, আর কস্ট অফ ক্যাপিটাল তো নাই। তো সুতরাং আমার বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে কস্ট অফ ব্যাড ডেট। সুতরাং এই ব্যাড ডেট কমানোর জন্য ঋণ খেলাপিদের সমাজে হেয় প্রতিপন্ন করা, এটা 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 এই 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 পদক্ষেপকে আমি ডেফিনেটলি ডিসকারেজ করবো না, আমি ডেফিনেটলি এনকারেজ করবো। এগুলো আগে থেকে নেওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে যে ঋণ খেলাপির বিরুদ্ধে এখন আপনারা এই সমস্ত পদক্ষেপ নেবেন, এই ঋণ খেলাপিগুলো ক্রিয়েট করলো কারা? কারণ সেখানে তো ম্যানেজমেন্টের কন্ট্রিবিউশনও কম বলে আমি মনে করি না, সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রিবিউশনও কম বলে আমি মনে করি না, তাই না? এমন তো কোনো এক্সাম্পল আমাদের সামনে নাই যে ম্যানেজমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক এই ঋণগুলোর স্যাংশনের পিছনে বাধা দিয়েছে। তো সুতরাং ম্যানেজমেন্টও কিন্তু কম রেসপন্সিবল না, সেন্ট্রাল ব্যাংক কিন্তু কম রেসপন্সিবল না। তবে যাই হোক, কার কতটুকু রেসপন্সিবিলিটি সেগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে যে এগুলো ডিসক্লোজার করতে পারবে কিনা। ইয়েস, ইউ ক্যান ডু ইট, ইউ শুড ডু ইট, তাই না? তবেই তো আসলে ওরা আপনি একটু নিজেদেরকে একটু কন্ট্রোলে আনবে। খেলাপি ঋণের যে একটি রেকর্ড বাংলাদেশের আমরা দেখতে পেলাম, যে খেলাপি ঋণের বিশাল অঙ্ক, এটি আসলে এই থেকে আসলে কি করে বের হওয়া যাবে বলে মনে করেন? সামনে নির্বাচন, আগামী সরকারের জন্য এই খেলাপি ঋণ, সব কিছু মিলে আসলে চ্যালেঞ্জটা কি হবে বলে মনে করেন? আপনার খেলাপি ঋণ থেকে তো আপনাকে বেরিয়ে আসতেই হবে। আমি সবসময় বলি যে আমাদের ব্যাংকিং সিস্টেম হ্যাজ ফেইল্ড, বাট ব্যাংকিং সিস্টেম মাস্ট সাকসিড। খেলাপি ঋণ হ্যান্ডেল করতে আমরা ফেল করেছি, কিন্তু এটা আমাদের হ্যান্ডেল করতেই হবে। তার জন্য আমি সবসময় যেটা পছন্দ করি, যেটা করা উচিত, সেটা হচ্ছে যে আপনার এই সম্পূর্ণ ঋণটাকে আপনার দুই ভাগে ভাগ করে ফেলা, একটা উইলফুল ডিফল্ট আর একটা আনউইলফুল ডিফল্ট। উইলফুল ডিফল্ট আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে যাওয়া লাগবে, সেখানে তাকে মারেন, ধরেন, কাটেন, জেলে নেন, বিদেশি যোগাযোগ করে ওর সম্পদ সব ফরফিট করে নিয়ে আসেন, ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স, ওখানে মনিটারি মেজার্স বা আমাদের ব্যাংকারদের তেমন কোনো আপনার এফেক্টিভ হস্তক্ষেপ থাকে না। কিন্তু যারা নাকি আসলে আপনার আপনার কি বলে আনউইলফুল ডিফল্ট, ওদের সংখ্যা কিন্তু বেশি আসলে, তাই না? তাদেরকে কীভাবে হ্যান্ডেল করবেন? তারা হয়তো বা বিজনেসের পরিবেশ পায় নাই, বা র মেটেরিয়াল পায় নাই, বা ঠিকমতো লেবার আনরেস্টের জন্য বা বিভিন্ন ধরনের কারণের জন্য তারা ঠিকমতো ঘুষ প্রডিউস করতে পারে নাই, সাপ্লাই করতে পারে না, এবং দামও পায়নি, তাই না? তো ওদেরকে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন? তার জন্য আমরা যেটা বলি যে সবগুলো ব্যাংকে একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকতে হবে। এই লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট আসলে আপনার সমস্ত এই আপনার আনউইলফুল ব্যাড ডেটগুলো ওরা অ্যানালাইসিস করবে, করে তারপরে ওরা খুঁজে বের করবে যে কী কারণে এই লোনটা ফেল করলো। দ্য লোন হ্যাজ নট বিন এবল টু রিপে দ্য ইনস্টলমেন্টস, তাই না? কী কারণে ফেল করলে এই কারণগুলো যখন বেরিয়ে আসবে, তখন অ্যাকর্ডিংলি তার মেজার্সগুলো সে নিবে। তার কারণ সবার জন্য একই ধরনের মেজার্স হলে হবে না। আমাদের দেশে তো করে কি সবার জন্য ওয়ান সাইজ ফিটস অল, সবার জন্য একই ধরনের মেজার নেই, তা না। আসলে এই সব ঋণ খেলাপিদের মধ্যেও কিন্তু আসলে বিভিন্ন কারণে কেউ হয়তো র মেটেরিয়াল সাপ্লাই হয় না, কেউ হয়তো মার্কেট পায় নাই, তাই না? কেউ হয়তো লেবার আনরেস্টের জন্য ফেল করেছে, তাই না? যার যে কাজে কারণে ফেল করেছে, ওই কারণগুলো অ্যাড্রেস করতে হবে। এভাবেই আসলে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি। তাছাড়া আরেকটা বড় উপায় আমরা বহুদিন যাবতই বলছি বাংলাদেশ ব্যাংকে, সেটা হচ্ছে এই যে আমরা অনেক সময় খেলাপি ঋণ কমানোর জন্য লোন যে রিশিডিউল করি, পৃথিবীর সব দেশের নিয়ম হচ্ছে যে রিশিডিউল লোন তার স্ট্যাটাস চেঞ্জ করে না। রিশিডিউল আমি যেটা করে দিয়ে আমি রেগুলার লোন করে দিলাম,
কিন্তু তার স্ট্যাটাস কিন্তু ক্লাসিফাইড লোনই থাকবে যতক্ষণ না পর্যন্ত লোনটা ফুললি পেইড অফ হয়। আর তাছাড়া আপনি তো আরো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সের কথা এখন বলছেন, এবিবি থেকে যে বলা হচ্ছে যে তাদের বিদেশ ভ্রমণ বন্ধ করার জন্য, তাদের পাসপোর্ট বাতিল করার জন্য, এগুলো আমি সাপোর্ট করি এগুলো, বাট এগুলো তো অত ইম্পর্টেন্ট না যত ইম্পর্টেন্ট আপনার এই সমস্ত কার্যক্রম হাতে নেয়। জনাব তৌফিক আহমেদ, আমাদের কাছে কিছু তথ্য আছে, একটু যদি সেগুলো দেখে আসি। সেই তথ্যগুলো ধরে আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো। আমরা দেখতে পাচ্ছি যে 6টি এনবিএফআই অবসায়ন হচ্ছে। আপনি জানেন যে 9টি এনবিএফআই অবসান হওয়ার কথা ছিল, তার মধ্যে 6টি অবসান হচ্ছে। মোটামুটি সিদ্ধান্ত হয়েছে এগুলো অবসান হওয়ার, যার মধ্যে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স এবং আছে প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, আভিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং। তবে এই যে 9টি কোম্পানি অবসান হওয়ার কথা, এনবিএফআই অবসান হওয়ার কথা, তার মধ্যে আবার 3টি এখন অবসান হচ্ছে না। তারা সুযোগ পাচ্ছে, 3 থেকে 6 মাস তাদেরকে সময় দেওয়া হচ্ছে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে 3টি প্রতিষ্ঠান সময় পাচ্ছে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। এই 3টি কোম্পানি নতুন করে সময় পাচ্ছে, যাদেরকে 3 থেকে 6 মাস সময় দেওয়া হতে পারে, যে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, সেটি একটু দেখতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋণ খেলাপির চিত্র, যেটি 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যে চিত্রটি আমাদের কাছে আছে, সেখানে বিতরণকৃত ঋণ 18,03,840 কোটি টাকা। সেখানে খেলাপির চিত্র যদি আমরা দেখি, যে এর মধ্যে 35.73% অর্থাৎ 35.73% হচ্ছে খেলাপি। এই তথ্যগুলো ধরে আপনার কাছে আবারও ফিরতে চাই, যে আপনি দেখলেন যে এনবিএফআই যে 9টি অবসান হওয়ার কথা, তার মধ্যে 3টিকে সময় দেওয়া হলো, আর বাকি 6টি অবসান হচ্ছে। তাহলে আসলে কি দেখছেন আপনি, এটি অবসান হওয়া না হওয়ার মধ্যে আসলে এগুলো ঘুরে দাঁড়াতে পারবে কিনা? 3টিকে যে সময় দেওয়া হলো, ঘুরে দাঁড়ানো, আপনারা সবাই খালি ঘুরে দাঁড়ানো, আমি তো মনে করি এগুলো বন্ধ করা উচিত। কিসের ঘুরে দাঁড়ানো, তাই না? সো মানে এইগুলা টার্ন অ্যারাউন্ডেবল না, তাই না? এগুলো কেন ঘুরে দাঁড়াবে? আর এই এই আপনার কি বলে, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো যখন লাইসেন্স দেওয়া হচ্ছিল, সেই সময় থেকে তো আমি এগুলোর সম্বন্ধে জানি, এগুলোর সম্বন্ধে বিভিন্ন সেমিনার করেছি, আমরা আলাপ আলোচনা অংশগ্রহণ করেছি, তাই না? নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যা করার কথা ছিল, এটা কেউ কিছু করেনি। সুতরাং শাস্তি স্বরূপ তাদের বন্ধই হয়ে যাওয়া উচিত, তাই না? আর বন্ধ না করলে তো এগুলো আপনি কতদিন, এগুলো সরকারি টাকা দিয়ে কি আপনি ওদেরকে বেল আউট করবেন নাকি? যেটা আপনার এই 5টা সরিয়া ব্যাংক কোম্পানি করা হচ্ছে, আমি তো এটা সম্পূর্ণ বিরুদ্ধে। সরকারি টাকা দিয়ে আপনি প্রাইভেট সেক্টরের ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে আপনি বেল আউট করবেন, এটা মানে ছেলে খেলা পেয়ে গেছে। তারপরে তাহলে তখন তো অন্যান্য ডিফল্টাররাও এই সুযোগ পাবে। আসল জায়গায় আমরা কেউ হাত দেই না, তাই না? এনপিএলকে কেউ কারেকশন করার চেষ্টা করি না, তাই না? এদেরকে বন্ধ করলেই সব চিৎকার শুরু হয়ে যায়। এখন ওরা যেহেতু ডিপোজিট নিছে, সুতরাং এটা ওদের দায়িত্ব ডিপোজিটরের টাকা ফেরত দেয়া। জনাব তৌফিক আহমেদ, এখানে আমরা শুনছি যে এদেরকে, মানে এইখানে যারা টাকা পাবে, অর্থাৎ আমানতধারীদের টাকা ফেরত দেওয়ার জন্য 5,000 কোটি টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হতে পারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এইগুলো আবার মনিটর করা উচিত। কেন যে ব্যাংকগুলোকে আপনার আমাদের বাংলাদেশ ব্যাংক দিয়েছে না টাকা, তো ব্যাংকগুলো কি করেছে, টাকাগুলো নিয়ে তাদের আত্মীয় স্বজনদের মধ্যে বিলি বন্টন করেছে। মানে আমরা যতটুকু শুনেছি বা বুঝেছি, ওই টাকাগুলো দিয়ে কিন্তু ব্যাংকগুলো টার্ন অ্যারাউন্ড করার কথা, তার লিকুইডিটি প্রবলেম ওভারকাম করার কথা, এবং ব্যাংকগুলোকে টার্ন অ্যারাউন্ড করা, কিন্তু কোনোটাই হয়নি কিন্তু। সুতরাং এই যে টাকাগুলো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলোকে দিয়েছিল, তার লিকুইডিটি প্রবলেম ওভারকাম করে নেই, তারা যেহেতু পারে না, সুতরাং তাদেরকেও কিন্তু অ্যাকাউন্টেবল করা উচিত। এখন এইভাবে আমরা ছাড় দিচ্ছি বলেই তো তারা একের পর এক নতুন নতুন আবদার নিয়ে আসছে। এবং এই যে বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপটা নিয়েছে, 6টা বন্ধ করে দেয়া, অবসায়ন করা, আর বাকি 2টাকে সময় দেয়া, বাস এর মধ্যে হইলে হবে, না হলে ইউ মাস্ট কুইট। মার্কেট ইকোনমি, মার্কেটই ঠিক করবে আমার কয়টা ব্যাংকের দরকার, কয়টা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের দরকার, তাই না? ছোট্ট একটা দেশ, তার মধ্যে 60-62টা ব্যাংক, 35টা নন ব্যাংক, তাই না? কি করবে এরা?
আহ, তার মানে সুতরাং হচ্ছে যে এগুলো এগুলো বন্ধ করা উচিত। যে তার মানে যে তিনটিকে সুযোগ দেওয়া হলো সময় মানে তাদেরকে, এটা কি আপনি কি মনে করেন, এটা কি দেওয়া ঠিক হয়নি? না, সুযোগ আপনি সবগুলো কি দিতে পারেন, দেয়া আমি বেঠিক বলবো না, দেয়াটাই ঠিক হয়েছে, কারণ বাকি সবগুলোকে আপনার সুযোগ দিয়ে তারপরে বন্ধ করে দেওয়া উচিত, তাই না? আপনি একটা সুযোগ দিলেন 3 মাসের জন্য, যে 3 মাসের মধ্যে তুমি এটা আনয়ন করো, তোমার ক্যাপিটাল শর্টফল ফুলফিল করো, লিকুইডিটি প্রবলেম ওভারকাম করো, এবং তোমার এই যে আপনার প্রভিশনিং শর্টফল ফুলফিল করো। করতে পারলে করবা, না করতে পারলে আমি দোকান বন্ধ করে দিই। সুতরাং এই এই সুযোগটা সবারই দেয়া যেতে পারে। আমি জানি না প্রথম যে 6টা ব্যাংক বাংলাদেশ ব্যাংক ঠিক করলো, এটা ওদের অবস্থা হয়তো বা মানে কোনোভাবেই হয়তো বা ওইগুলোকে দাঁড় করানো সম্ভব না, সেই জন্য হয়তো বা বাংলাদেশ ব্যাংক, আমি যেগুলোর সম্বন্ধে ডাটা নাই আমার হাতে, তো কোনো অবস্থাতে হয়তো বা সেগুলোকে দাঁড় করানো সম্ভব না বলেই বাংলাদেশ ব্যাংক ওই 6টা সম্বন্ধে একদম এক্সট্রিম একটা ডিসিশন নিয়ে ফেলছে। জি, দর্শক, আমরা বিজনেস আওয়ার আলোচনা পর্বে ছিলাম। আমাদের সাথে যুক্ত আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী। জনাব তৌফিক আহমদ চৌধুরী, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনায়। যে বিষয়টি নিয়ে, যে বিষয়টিতে আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এনবিবিএফআই যে অবসান হচ্ছে, সেক্ষেত্রে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর বলছিলেন যে এই যে অবসানের হওয়া বা অবসান হতে যাওয়া যে প্রতিষ্ঠান 9টি আছে, তাদের যা আমানতকারী আছে তাদেরকে আগামী ফেব্রুয়ারিতে, অর্থাৎ এই ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, যে রমজানের আগেই তাদেরকে টাকা, তাদের যে আমানত সেটি ফেরত দেওয়া হবে, তবে সুদ দেওয়ার সুযোগ হয়তো বা থাকবে না। সেটি কি সম্ভব হবে, কি মনে করেন আপনি? না, আসলে যারা নাকি ডিপোজিট রেখেছিল, ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়া কমিটমেন্ট কিন্তু উনি শুধু এদের ক্ষেত্রে না, আগে আগে যে সমস্ত ব্যাংকগুলোকে মার্চ করে সেখানেও উনি সবসময় বলেছেন যে আমরা ডিপোজিটরদের ব্যাপারে আমরা আমরা এক্সট্রা কেয়ারফুল, আমরা তাদের টাকা পয়সা ফেরত দিব, আমরা আমরা এই আমরা কারো চাকরি খাবো না, এগুলো সম্বন্ধে উনি সবসময় বলে আসছে। কিন্তু আমার যেটা ভয় হয়, যে আমি যেটা আশা করি সেটা হচ্ছে যে ওনারা হোমওয়ার্ক করে বা এক্সারসাইজ করে তারপরে যেন কমিটমেন্ট গুলো বলে। কারণ এই যে 5টা ব্যাংক যে মার্জার করা হয়েছে, সেখানে কিন্তু অনেক এই মানে ক্ষণে ক্ষণেই ওনাদের ডিসিশন চেঞ্জ হচ্ছে, নতুন নতুন কমিটমেন্ট আসতেছে। আমার মনে হয় না একেবারে খুব ভালো হোমওয়ার্ক করে ওনারা এই সমস্ত কমিটমেন্ট দেয়। শুধু এই ক্ষেত্রে যেন তাই হয়, ওনারা টাকা ফেরত দিবেন, এটা এটা তো ডেফিনেটলি উই অ্যাপ্রিসিয়েট ইট, এবং এটা তো দেওয়া উচিতই, তাই না? কিন্তু আসলে দিতে পারবেন কিনা, দিলে কতদিনের মধ্যে দিবেন, এইগুলো একটু হোমওয়ার্ক করে যেন কমিটমেন্ট গুলো দেয়, যাতে করে আর কোনো ক্যাওস না হয়। পরে যদি ধরেন উনি ওনার কমিটমেন্ট যদি রক্ষা করতে না পারলেন, তাই না, তাহলে তখন আপনার এই ডিপোজিটররা আপনার ক্যাওস করবে, মিছিল করবে, ভাঙচুর করবে, এগুলো হয়। তো সুতরাং এইগুলো যেন হোমওয়ার্ক করে যেন আপনার কি বলে, আপনার এই যে এই কমিটমেন্ট গুলো যেন দেওয়া হয়। আর এখানে সবচেয়ে বড় কথা হলো যে এখন যদি আপনি বলেন আমি ইন্টারেস্ট দিব না, প্রিন্সিপাল দিব না, এটা দিব না, সেটা দিব না, তাই না, আমাদের দেশের লোকজন তো অত ভালো বুঝে না, তাই না? তারা যদি আবার চ্যালেঞ্জ করে যে দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, দিবেন না মানে কি? দিবেন না মানে কি? দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, দিস নট ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, ইটস নট সিকিউরিটি মার্কেট যে একটা কোম্পানি খারাপ হয়ে গেলে শেয়ার হোল্ডাররা সমস্ত দায় দায়িত্ব নেবে, এটা না তো, এটা ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। আমি এত ঝুঁকি নিতে পারি না বলেই আমি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কাছে আমার টাকা রেখেছি। এবং এই প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দিয়েছে কে? লাইসেন্স দিয়েছে ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সো দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, এগুলো প্রত্যেকটা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনক্লুডিং সেন্ট্রাল ব্যাংক, সবার একটা আইনি দায়িত্ব তাদের টাকা পয়সা ফেরত দেয়া। দিবেন না মানে কি আবার? আরেকটি বিষয়ে সুতরাং আপনার কাছে শেষ প্রশ্ন রেখে আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে যে এই যে এই প্রতিষ্ঠানগুলো, যেগুলো এনবিএফআই প্রতিষ্ঠান, যে ব্যাংকগুলো মার্জার হলো, এই বিষয়টির পাশাপাশি আসলে ব্যাংক খাতের যে সংস্কারের যে উদ্যোগ বা যেটুকু কাজ হয়েছে, এইটুকু সামনে এগিয়ে নিয়ে নতুন যে সরকার আসবে তাদের জন্য ব্যাংক খাতের সংস্কার, ব্যাংক খাতের যে সংকট, সেগুলো উত্তরণের জন্য কি কি চ্যালেঞ্জ থাকবে এবং কেমন পরিকল্পনা নেওয়া লাগতে পারে বলে আপনি মনে করেন? বরঞ্চ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তো রাস্তাটা দেখিয়ে দিল যে এই জায়গাতে আপনার সংস্কারের প্রয়োজন হবে।
আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট যে কাজটা ভালো করে না সেটা হচ্ছে যে এই কিছু ব্যাংক একীভূত করেছে সরকারি টাকা দিয়ে তাদেরকে বেল আউট করছে, এই এক্সাম্পলটা সেট করা ঠিক হয়নি, তাই না? সো এগুলো সব প্রাইভেট সেক্টর ব্যাংক, এগুলো সব প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাই না? এবং তারা তাদের নিজস্ব যোগ্যতায় টিকে থাকবে, যদি টিকে না থাকে দে মাস্ট কুইট। তো সুতরাং যাই হোক, ইন্টারিম গভর্নমেন্ট তো এইটা রাস্তাটা দেখিয়ে গেল। সুতরাং আমরা আশা করব পরবর্তীকালে যারা নির্বাচিত আপনার সরকার আসবেন তারা যেন এইটার ধারাবাহিকতা মেনটেন করে, কারণ সবাই যেটাতে ভয় পাচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই হয়তো বা এইগুলোকে কম্প্রোমাইজ করে ফেলবে, তা না করে, কারণ আমাদের দেশে ফাইন্যান্সিয়াল সিস্টেম কিন্তু ব্যাংক বেসড, এগুলোকে নষ্ট করার কোনো জাস্টিফিকেশন নেই, তো আলটিমেটলি আপনার ফাইন্যান্সই নষ্ট হয়ে যাবে। সুতরাং এগুলো আপনার জন্য চালিয়ে নেওয়া যায় সেভাবে তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যখন এই পলিসি মেকারদের যখন মিটিং হয় তখন সব জায়গায় বলা হচ্ছে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে কমিটমেন্ট চাই, তাই না? জি, অসংখ্য ধন্যবাদ জনাব তৌফিক আহমেদ চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে আলোচনায়। আপনাদের ধন্যবাদ। ভেজাল ও নিম্নমানের কসমেটিক্স পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা ও মামলা হবে ঘোষণা দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ। বুধবার কারওয়ান বাজারে অধিদপ্তর ও প্রসাধনী ব্যবসায়ীদের সংগঠনের এক যৌথ সেমিনারে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, ভেজাল প্রসাধনীর ব্যবহারে ত্বকের রোগ ছড়িয়ে পড়ছে, বিশেষ করে গার্মেন্টস কর্মী ও দিনমজুররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্কিন ডিজিজ হয় আমাদের বিভিন্ন রকম ভেজাল যে কসমেটিক্স আছে সেটার ব্যবহারের কারণে হয়। আমরা যারা ব্যবসায়ী আছি দিন শেষে আমরাও কিন্তু ভোক্তা। আমরা হয়তো একটা জিনিস প্রোডাকশনে যাচ্ছি কিন্তু আরেকটা জিনিসের জন্য আরেকজনের কাছে কিন্তু আমরা ডিপেন্ড করছি। অতএব আমরা কিন্তু সচেতন সকলকে হতে হবে এবং এটা যে ভেজাল পণ্য সেটার বিরুদ্ধে আমাদের সকলকেই বলিষ্ঠ কণ্ঠস্বর রাখতে হবে। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। শেয়ার বাজারে এই মুহূর্তের অবস্থা দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা দেখতে পাচ্ছি যে ডিএসইএক্স ইন্ডেক্স যেটি অর্থাৎ মূল সূচক যেটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নিম্নমুখী রয়েছে, 3টি সূচকই নিম্নমুখী রয়েছে এবং এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি যে ডিএস30 ইন্ডেক্স ডিএসইএক্স ইন্ডেক্স যেটি সেটি 18 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5155 পয়েন্টে। ডিএসইএক্স সরিয়া সূচক যেটি সেটি 3 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1035 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি সেটি 7 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1986 পয়েন্টে। এখন পর্যন্ত 417 কোটি টাকা লেনদেন হয়েছে। 102টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 222টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 67টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এর সাথে জানাতে চাই স্বর্ণ বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। আমরা প্রথমেই মুদ্রার বিনিময় মূল্যটি দেখতে চাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকায় ক্রয়ে বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় 18 টাকায় বিক্রি, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের দাম দেখতে চাই এবারে। স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে বেশ কিছুদিন ধরে, আজকেও অনেকটা বেড়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের তুলনায় আজকে বেশ খানিকটা বেড়েছে স্বর্ণের বাজার। 22 ক্যারেটের স্বর্ণ যেটি সেটির দাম প্রতি ভরির দাম আজকের বাজারে রয়েছে 2,86,001 টাকা। 21 ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি 2,72,000, 18 ক্যারেটের দাম 2,33,000 এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,90,000 টাকা। রূপার দামও বেড়েছে। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি সেটির দাম 22 ক্যারেটের দাম প্রতি ভরি 6,882 টাকা, 21 ক্যারেটের দাম 6,531 টাকা, 18 ক্যারেটের দাম 5,500 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম রয়েছে 4,199 টাকা। জেনে নিলাম মুদ্রা বাজার, স্বর্ণ বাজার এবং শেয়ার বাজারের আপডেট। এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর।
বাজারের ধসের সংখ্যা উপেক্ষা করেই চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় প্রায় দ্বিগুণ করছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মেটা জানিয়েছে চলতি বছরে এআই খাতে 13,500 কোটি ডলার পর্যন্ত খরচ করা হবে, যা গত বছর ছিল 7,200 কোটি ডলার। জাকারবার্গ বলছেন 2026 সালে এআই কাজের ধরন বদলে দেবে। বড় দলের কাজ এখন একজনই করা হবে, একজনই করা যাচ্ছে এমন মন্তব্য আবারও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি করেছে। অবশ্য এই ঘোষণার পর মেটার শেয়ারের দাম বেড়েছে প্রায় 6%। তবে গুগল ও সিসকোর মতো প্রতিষ্ঠান সতর্ক করেছে অতিরিক্ত বিনিয়োগে এআই খাতে বড় ধস নামতে পারে। এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।